বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হয়, যখন একটা ফেজের পর তাদেরকে স্কুলে দেবো বলে আমরা যারা প্যারেন্টস আছি তারা আসলে চিন্তা করি, তখন সবার আগে কিন্তু আমাদের একটা কথা মাথায় আসে যে আমার বাচ্চাটা সঠিক পরিবেশ পাচ্ছে কিনা। কারণ শিক্ষা এমন একটা জিনিস, সেটা পরিবেশ থেকে আসলে শুরু হয়। পরিবেশটা যতটুকু অনুকূলে থাকে শিক্ষাটা তত বেশি আনন্দদায়ক হয়, এবং টিচারের সঙ্গে যদি মেলবন্ধনটা ভালো হয় এবং স্কুলে যদি আমার বাচ্চা কমফোর্টেবল হয়, তাহলে কিন্তু সামনের পথগুলো একটু মসৃণ হয়ে যায়। বাচ্চাদের এই ধরনের টেনশনকে মাথায় নিয়ে কিন্তু অভিভাবকরা অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, অনেক ধরনের প্রশ্ন তাদের মাথায় আসে। বিভিন্ন স্কুলে তাদের যেতে হয়। এটা ঢাকা শহরের মতো ব্যস্ত একটা পরিবেশে প্রত্যেকটা স্কুলে যে প্রশ্ন করা এবং কৌতূহলের জায়গা থেকে অনেক কিছু ডিসকাস করার সময়টা আসলে সবার হয়ে ওঠে না। তাই এই সকল সমস্যার সমাধান কিন্তু আজকে আমাদের এই কন্টেন্ট থেকে আপনারা পাচ্ছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দেখছেন প্রথম আলো এবং আমি ফারজানা বিথি আছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। একটা খুব বিশেষ কারণে আমরা একসাথে হয়েছি। আমার সাথে 3 জন অতিথি আছেন। আপনাদের সকল কৌতূহল এবং প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব তাদের কাছ থেকে। নিশ্চয়ই আজকের এই ভিডিও থেকে আপনারা আপনাদের কৌতূহলের জায়গাটা একটু স্পষ্ট হবেন। আপনাদের আমন্ত্রণ জানাতে চাই প্রথম আলো.com-এর এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার 2026। এবং আমার সাথে আজকে 3 জন অতিথি আছেন। তারা ভীষণ সুন্দর করে আসলে আমাদের উত্তরগুলো দেবার চেষ্টা করবেন বলে আমি বিশ্বাস করছি। আমাদের সাথে আছেন আব্দুল্লাহ আল মামুন, সিইও অ্যান্ড হেড অফ স্কুল, ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল। আছেন ইনসিয়া জুহের আলী, হেড অফ স্কুল, ফ্লোবেল প্লে স্কুল, ঢাকা। ইলহাম আদনান আলম, ভাইস প্রিন্সিপাল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল। শুরুতেই কিন্তু আমি অনেকগুলো কৌতূহল আসলে বলে ফেলেছি যে স্কুলের পরিবেশ কেমন হবে, বাচ্চাদের আসলে টিচিংটা কতটুকু ভালো হচ্ছে। কারণ 3.5 বছর থেকে তো আসলে আমরা প্রি স্কুলিং শুরু করি। এরপর থেকে ইংলিশ মিডিয়াম স্কুলের যেহেতু ফেয়ারটা এটা, সেখানে ইংলিশ মিডিয়ামে কিন্তু খুব আর্লি আসলে বাচ্চাদেরকে আমরা ভর্তি করানোর একটা যুদ্ধ, আমি বলবো বাচ্চাদের মায়েদের স্পেশালি মাথায় থাকে। তো সেই জায়গা থেকে ওই প্রশ্নগুলো তো আছে। তবে প্রথমে জানতে চাই ব্রিটিশ কাউন্সিল এবং প্রথম আলো.com-এর এই যে যৌথ উদ্যোগে এবার প্রথম এই আয়োজনটা হচ্ছে, এটা আপনাদের অভিজ্ঞতা এবং অভিমত জানতে চাই। কেমন লাগছে আপনাদের এই ইনিশিয়েটিভটা? শুরুতে স্যার আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি এরকম প্রথম একটি উদ্যোগ এই সেক্টরের জন্য গার্ডিয়ানদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একই প্ল্যাটফর্মে ব্রিটিশ কাউন্সিল এবং প্রথম আলো যে উদ্যোগটা নিয়েছে, আমি অ্যাপ্রিসিয়েট করি। এরকম উদ্যোগ অব্যাহত থাকবে, ফলে গার্ডিয়ানদের জন্য সহজ হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, ইনসিয়ার কাছে একটু জানতে চাই কেমন লাগছে। আই থিঙ্ক এটা একটা মানে বিগ অপরচুনিটি ফর প্যারেন্টস, কারণ ওরা একটা মানে সব স্কুলের ব্যাপারে অনেক কিছু জেনে ওরা একটা ইনফর্মড ডিসিশন নিতে পারবে। এটা একটা অপরচুনিটি ক্রিয়েট করে, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে। বাট আমি এটাও মনে করি যে আমরা যারা স্কুল থেকে পার্টিসিপেট করছি, এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি। আমি আজকে অনেকজনকে দেখা করতে পেরেছি, ইন্ট্রোডিউস হতে পেরেছি। সো এটা আসলে আমাদের নেটওয়ার্কিং আর আমাদের কমিউনিটির জন্য একটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ হয়েছে। সো ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ ইট। থ্যাংক ইউ সো মাচ। আদনান স্যার আপনার। জি, যেটা আসলে এটা তো একটা নতুন উদ্যোগ এবং এটা আপনাদের অনলাইন এবং অন সাইট করার জন্য আমার মনে হয় প্যারেন্টদের কাছে মোর অ্যাক্সেসিবল হবে। আর প্যারেন্টরা এসে এটা কম্পেয়ার করতে পারবে, তারা দেখতে পারবে, অ্যান্ড তারপরে তারা ফার্দার আরও খোঁজ নিতে পারবে। সো এটা একটা খুব মানে সুন্দর একটা এফোর্ট, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আব্দুল্লাহ আল মামুন স্যার, যে একটা শিশু স্কুলে এসে যেন নিরাপদ ফিল করে, সেই পরিবেশ আপনারা আসলে কিভাবে নিশ্চিত করেন ইনসাইট স্কুলে, ইনসাইট ইন্টারন্যাশনালে? ধন্যবাদ আপনাকে। একটি শিশু তার পরিবারে তার মা বাবার কাছে যেভাবে নিরাপদ ফিল করে, সেই ফিলটুকু যদি সে তার স্টার্টিং স্কুল থেকে পায়, তাহলে তার জন্য খুব ইজি হয় সেখানে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। কারণ তার ফ্যামিলি একটা এনভায়রনমেন্ট এবং স্কুল তার নতুন একটা জার্নি শুরু হয়। সেই জার্নিতে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যুই হচ্ছে বাচ্চার সেফ ফিল করানো। একটা আমাদের অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী আমরা যেটা দেখি যে বাবা মা কাছে বাচ্চারা সবচেয়ে বেশি সেফ ফিল করে। সেই সেফ ফিল করাটাকেই জাস্ট ট্রান্সফর্ম টিচারদের মধ্যে যদি করা যেতে পারে, সেখানে মূল জিনিস হচ্ছে ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট থাকা। কারণ বাচ্চারা অলওয়েজ ওয়েলকামিং পছন্দ করে, সেটা বাবা মার কাছে হোক
আর মিসদের কাছেও হোক। কারণ আমরা জানি যে যেই বাবা মারা সন্তানদের সঙ্গে বেশি হাসি খুশি থাকে সেই বাচ্চাদের বেড়ে ওঠা অনেক সোশ্যালাইজেশনটা অনেক ভালো হয়। সেম জিনিস আমাদের সেই মিসদের স্কুলের এনভায়রনমেন্টও রাখা দরকার। প্রথম ওয়েলকামিংটা সেভাবেই হওয়া উচিত, কারণ আমাদের বড় ডিগ্রির চাইতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হচ্ছে একজন হাসি খুশি মা। একদম। তো সেই এনভায়রনমেন্টটা প্রথম লাগবে, যাতে বাচ্চারা ফিল করে, বাচ্চারা যাতে স্কুলে কোনো রকম ক্রিটিসাইজ অথবা কোনো বুলিংয়ের শিকার না হয় নিজেদের দ্বারা, অন্য ফ্রেন্ডসদের দ্বারা, তারা যাতে আস্তে আস্তে ওখানে অ্যাডজাস্ট করতে পারে, সেই একটা এনভায়রনমেন্ট সেই তৈরি সেফটি করা। এনভায়রনমেন্ট আপনারা আসলে প্রোভাইড করছেন। আচ্ছা, আমি একটু প্লে বেসড লার্নিং নিয়ে আপনার সাথে কথা বলতে চাই ইনসিয়া, কারণ আপনাদের তো প্লে স্কুল, হ্যাঁ, এবং থাকে না যে স্যার যেটা বলছিলেন যে শুরুতে আসলে বাচ্চারা বাসা থেকে বেরিয়ে একটা নতুন পরিবেশে যাচ্ছে, সেখানে তো তাদের ইনসিকিউর ফিল করাটা ইজ আ হিউম্যান নেচার। সো সেই জায়গা থেকে প্রি স্কুলগুলোতে আসলে শিশুদের প্লে বেসড লার্নিং কতটা কার্যকর, এবং ফ্লোবেল আসলে প্লে স্কুল শিশুদের জন্য কিভাবে এটা নিশ্চিত করছে? সো প্লে বেসড লার্নিং কিন্তু শুধু খেলা করা না, এটা কিন্তু আমাদের বাংলাদেশে একটা বড় মিথ। প্লে বেসড লার্নিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মস অফ লার্নিং। ছোট বাচ্চাদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য রিসার্চ সব এটাই বলে যে আজকে আপনাকে আমি যদি জিজ্ঞেস করি, আপনাকে ক্রলিং করতে কেউ কি শিখিয়েছিল? না। আপনার মা বাবা যখন একটা প্রি স্কুলে কখনো গিয়েছিল? নো। নো। আমরা কিন্তু প্লের মাধ্যমে আমাদের পার্সোনালিটিটাকে ডেভেলপ করি। সো এটা কিন্তু শুধু খেলা না, এটা একটা ক্রিটিক্যাল একটা ওয়ে অফ লার্নিং। সো আমাদের স্কুলে কিন্তু যখন প্রতিটা অ্যাক্টিভিটি, প্রতিটা প্লে এক্সপিরিয়েন্স, লার্নিং এক্সপিরিয়েন্স ক্রিয়েট করা হয়, প্রতিটা এক্সপিরিয়েন্স একটা স্পেসিফিক স্কিলটাকে টার্গেট করে, যেটার মাধ্যমে একটা জয়ফুল লার্নিং এনভায়রনমেন্টে যেটার কথা বলি ওইটা ক্রিয়েট হয়। যখন একটা লার্নিং এক্সপিরিয়েন্সটা আপনার একটা অ্যাসোসিয়েশন খুশির হয়ে যায়, তখন কিন্তু সব লার্নিং ন্যাচারালি ফ্লো করে, তখন কিন্তু আর ফোর্স লাগে না। সো দ্যাটস হাউ প্লে বেসড লার্নিং হ্যাপেন্স। ওকে, আমি একটু প্লে থেকে একদম সরাসরি এ লেভেল কিংবা ও লেভেলে চলে আসতে চাই, কারণ আরও অনেক কোয়েশ্চেন আসলে আমার কাছে আছে। এই পর্যায়ে এসে দেখা যায় শিক্ষার্থীদের মানসিক চাপটা অনেক বেশি থাকে, যে আই হ্যাভ টু ডু বেটার, আই হ্যাভ টু ডু সামথিং, আদারওয়াইজ দিস ইজ মাই লাস্ট চান্স, এরকম আমরা অনেক সময় শুনি। সো সেই ক্ষেত্রে ক্যারিয়ার বা পড়াশোনা নিয়ে অনেক সময় এই যে চাপের জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে কিভাবে মেন্টর কিংবা ফ্রেন্ড হয়ে আসলে একজন শিক্ষার্থীকে ওইভাবে উভয় ভূমিকা পালন করে কাম ডাউন করা যায়, এটা আপনারা কিভাবে করেন স্যার? আচ্ছা, তো এখানে আসলে টিচাররা তো ও লেভেল এ লেভেলে যখন তো ওরা আসলে এক্সাম প্রিপারেশন অ্যান্ড ওই দিকে চলে যায়, তখনই ওদের সব অ্যাংজাইটি, তারপর কনফিউশন, এগুলি তখনই সব একসঙ্গে হয়। তার মধ্যে আবার থাকে হচ্ছে পরীক্ষা, অ্যাডমিশনস সামনে আছে, তো সব কিছু করে তখন দেখা যায় কি ক্লাসের দিকে ওরা আসলে পরীক্ষার দিকে বেশি ফোকাস হয়ে গেলে তখন ওদের উপর একটা মানসিক চাপ তৈরি হয়। তো এই সময় টিচারদের আসলে টিচাররা যারা ক্লোজলি তাদের সঙ্গে কাজ করে, তাদেরকে কিন্তু সাবজেক্ট বিয়ন্ড, মানে সাবজেক্ট টিচিংয়ের সঙ্গে আবার কাউন্সেলিংও করতে পারে। তো এটা যে সব সময় সব জায়গায় হচ্ছে তা না, কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের আসলে কাউন্সেলিংয়ের ব্যাপারটাকেও টিচারদেরকেও একটু ট্রেনিং দিতে হবে, বিকজ এখানে একটা প্রফেশনাল বাউন্ডারিরও ব্যাপার থাকে, যে টিচাররা যাতে জিনিসগুলোকে আর্লি রিড করতে পারে বাচ্চাদের মধ্যে যখন স্ট্রেস হচ্ছে বা তারা যদি অ্যাংশিয়াস হয়ে গেছে, তো তখন যাতে তাদেরকে রিড করে তাদের সঙ্গে কথা বলে, হ্যাঁ, তাদের সঙ্গে আরেকটু বিয়ন্ড দ্য ক্লাসরুম, বিয়ন্ড দ্য সাবজেক্ট টিচিংয়ের বাইরে গিয়ে একটু কথা বলে তাদেরকে একটু কনফিডেন্স দেওয়া বা তাদেরকে আশ্বস্ত করা যে তারা ভালো করতে পারবে। হ্যাঁ, অনেক কিছু দেখা যায় যে হয়তো মানে কথা ডিসকাস না করার জন্য ক্রিটিক্যাল একটা পয়েন্টে যায়, তো ওইটাই হচ্ছে টিচারদের আসলে ওই টাইমটা একটু খেয়াল রাখতে হয়। এবং বয়সটাও তো এরকম একটু কনফিউজিং একটা কিন্তু এজ, ওই এজে আসলে তাকে মেন্টালি যতটুকু সাপোর্ট আমরা ততটুকু গ্রোথটা ভালো হয়। স্যার, আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন, সেটা হলো আদনান স্যার বলছিলেন যে কিভাবে আসলে ওই মেন্টাল সাপোর্টটা দেওয়া যায়, এবং টিচারদের গ্রুমিংয়ের ব্যাপারও কিন্তু আসলে আপনি শুরুতেই বলছিলেন যে টিচারদেরকে ওইভাবে গ্রুম করা গেলে, মিসদেরকে এরকম হাসি খুশি রাখা গেলে আমার মনে হয় পুরোটা সময় ভালো যাবে। আপনাদের স্কুলে আসলে শিক্ষকরা কিভাবে শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেও ক্লাসরুমের শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের অ্যাটেনশন ধরে রাখে বা মনোযোগ? এই জায়গাগুলোতে আসলে আমাদের সাইকোলজির, কন্টেম্পোরারি সাইকোলজি, এবং আপনি যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও দেখেন 1400-1450 বছর আগে কোরআন, এগুলি থেকেও যে মেথডটা এসেছে সেটাকেই আমাদের ফলো করতে হচ্ছে।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে 10 বছর ছিলেন শিশু বয়সে। ওনার বক্তব্য হচ্ছে যে 10 বছরের মধ্যে উনি একদিনও আমাকে একটু ধমক দিয়ে কথা বলেননি। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা আমরা জানি, জায়েদ নামে একজন পালক পুত্র আল্লাহ রাসূলের ছিলেন, কৃতদাস হিসেবে তার কাছে বিক্রি করা হয়। এক সময় তার বাবা যখন খুঁজে পায় যে আমার সন্তান এখানে আছে, তার সন্তানের কাছে এসেছে আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই আপনার পেমেন্ট নেন, আমার সন্তানকে ফেরত দেন। সেই সময় কিন্তু সেই সন্তান তার বাবার কাছে ফেরত যায়নি, ডিউ টু বিহেভিয়ারের জন্য। মানে তারা মনে করেছেন যে এখানে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ, ভালো ব্যবহার, সহানুভূতির পরিবেশ, সেগুলি পাওয়ার ক্ষেত্রে কিন্তু মানুষের বেসিক নিডস। আর অল্প বয়সে বাচ্চাদের মধ্যে এই জিনিসের চাহিদা অনেক বেশি থাকে। আর বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টির মাধ্যমেই আলটিমেটলি তাদেরকে চাপমুক্ত করতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে। যে জিনিসটা সবচেয়ে বেশি হয়, একজন বাচ্চা ক্লাসে জিজ্ঞেস করলেন, আপনি বললো তুমি কি হতে চাও, সে বললো আমি ইঞ্জিনিয়ার হতে চাই। টিচারই বলে বসলো তুমি লাস্ট ম্যাথমেটিক্সে কত জন পেয়েছো? মানে এইসব না জিনিস জায়গাগুলো থেকে আমাদের উৎসাহিত করতে হবে যে হ্যাঁ ঠিক আছে তুমি ভুল করেছো, ওকে ফাইন, ভুল আমিও করি। টিচার বলবে যে ভুল আমিও করি, বি পজিটিভ, তাকে উৎসাহিত করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমার মনে হয় ওই বাচ্চার চাপের কথা যেটা বললেন, যে কোনো স্টুডেন্টেরই, আই ওয়াজ স্টুডেন্ট টু, সবাই আমরা জানি আমাদেরকে সবাই রেজাল্ট ওরিয়েন্টেড একটা করে ফেলেছেন। পরীক্ষার সময় খালি আমাদের টার্গেট থাকে কিভাবে আমি ফার্স্ট হব, ভালো রেজাল্ট করব। আলটিমেটলি যদি এটা না করে আমরা বাচ্চাদেরকে প্রচেষ্টার কথাটা বলি, সে হয়তো ফার্স্ট হবে, রেজাল্ট তার খারাপ হবে না, কিন্তু সে প্রেশারলেস সে আগাবে। এটা একটা সাইকোলজি। ডেফিনেটলি এটা বাচ্চা টিচারদের এটা খেয়াল রাখতে হবে, ইভেন অ্যাজ ওয়েল এজ গার্ডিয়ানদেরও, যাতে বাচ্চাদেরকে উৎসাহিত করার মাধ্যমে, তাদের ভুল ত্রুটিগুলোকে অ্যাকসেপ্ট করার মাধ্যমে ওই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে। আচ্ছা, অ্যাংজাইটি কিন্তু কাজ করে। আমি যদি একটু মানে একদম প্রি ব্লেসড যারা আছে, যে থাকে না যে অ্যাটাচমেন্ট অ্যাংজাইটি, সেপারেশন অ্যাংজাইটি, দুইটাই কাজ করে বাচ্চাদের মধ্যে। যে আমি 24/7 আমার মা বাবার সাথে, মায়ের সাথে আছি, হঠাৎ করে 2 ঘন্টার জন্য আমার মা কোথায় গেল। এই জিনিসগুলো যে সেপারেশন অ্যাংজাইটিটা, এটা আসলে আপনাদের স্কুলে কিভাবে হ্যান্ডেল করেন, কিংবা এটা হ্যান্ডেল করার জন্য কোনো স্পেশাল গাইডলাইন্স আপনারা ফলো করেন কিনা? আপনি ম্যাম যেটা বললেন অ্যাবসলিউটলি কারেক্ট। যখন একটা বাচ্চার জন্য একটা নর্মাল এটা ব্যাপারটা, সো ও যখন একটা প্রি স্কুল ওদের একটা ফার্স্ট ওয়ে অফ এক্সপ্যান্ডিং দ্য ওয়ার্ল্ড, দের সেফটি নেট। ওদের সেফটি নেটে কে থাকে? মা বাবা থাকে, দাদু দাদি থাকে, নানু নানি থাকে। এই স্কুলটা কিন্তু বিকামস দ্য ফার্স্ট প্লেস যেখানে এটার বাইরেও একটা সেফটি নেট তৈরি করে। সো এটা অফকোর্স দের সেপারেশন এংজাইটি, ইটস অলসো অ্যান অপরচুনিটি যে আমাদের টিচার্সদের জন্য টু বিল্ড অ্যানাদার ট্রাস্টিং রিলেশনশিপ। সো এটা করার জন্য মেনি থিংস। ওয়ান ইজ একটা আমরা স্ট্যাগার্ড টাইমিং বা রুটিন দিই। সো নট ইম্পর্টেন্ট যে বাচ্চারা একসাথে 4 ঘন্টার জন্য আসবে, ওরা প্রথম উইক শুরু করলো 1 ঘন্টা 1.5 ঘন্টা। Another is a calming environment. Children don't respond well to chaos. They like safety, they like structure, they like familiarity. So routines are very important and staggered timings are very important. Second, আমরা যেটা করি, আমাদের সব প্রি স্কুলের স্টুডেন্ট টু টিচার রেশিও হচ্ছে 1:5. ওকে। সো একটা বাচ্চার জন্য ওই প্রতিটা দিন একটা টাইম উইথ দ্য টিচার, that emotional bonding and the emotional reassurance that I am okay, that I am seen and I am heard. I think that all of this really helps children feel safe. এটা সেপারেশন এংজাইটি অনেক সময় দেখা যায় না যে বাচ্চাদের আসলে সব নট এভরি হিউম্যান ইজ সেম। হ্যাঁ, কিছু কিছু বাচ্চা আছে যে হয়তো বা সেপারেশন অ্যাংজাইটিটা এরকম হলো যে বাবা মা থেকে সে দূরে থাকবেই না, শি অর হি নিডস দেয়ার প্যারেন্টস টু বি ইন ফ্রন্ট। এরকম কোনো সুযোগ প্রি স্কুল বেজে আপনারা করছেন কিনা যে ওকে ফাইন প্রথম দিকে প্যারেন্টসদেরকে দেখতে পাবে বা প্যারেন্টসরা থ্যাংক ইউ, আপনি আমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যেটা ভুলে গেছি। হ্যাঁ, অ্যাবসলিউটলি। প্রথম সপ্তাহের জন্য কিন্তু উই লেট দ্য প্যারেন্টস বি। সো এটার প্রথম 3 দিনের জন্য কিন্তু প্যারেন্টসরা একেবারে ক্লাসরুমের ভেতরে থাকে। ওটার পরে উই স্টার্ট টেলিং দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য চিলড্রেন ইন স্কুল দ্যাট এখন তুমি কিছুক্ষণ পরে মা তোমাকে গেট থেকে বাই বাই বলবে। সো পরে ওরা জানে কিন্তু বাবা মারা গেটে ওয়েট করছে। তো ইফ আ চাইল্ড ইজ ফিলিং আনসেফ, উই টেক দেম টু দ্য গেট। দে আর অ্যালাউড টু সে হ্যালো
floor, they hug the parents, and then they come back inside. Okay. And slowly that way, in about 2 weeks or 2.5 weeks, slowly Assess they're the completely detachment, settled. হ্যাঁ, Because they okay. love learning, they love, why would children not like to come to a place that gives them joy? একদম একদম ঠিক তাই। আমি একটু ওই যে ইনসিয়া থেকে বড় বড় জায়গায় আসতে চাই, প্লে থেকে একদম ও লেভেলে আসতে চাই। গ্লোবাল সেট আপে নিজেকে যদি মানিয়ে নেওয়ার কথা বলি, তাহলে শিক্ষার্থীদের মধ্যে যে কনফিডেন্টটা দরকার, সেটা আসলে আপনারা তৈরি করতে স্কুলের কারিকুলাম কিংবা টিচিং স্টাইলে কোনো পরিবর্তন আনছেন কিনা, কিংবা কতটুকু সহায়তা করে যদি সেটা হয়? কারিকুলামগুলো তো এখন অনেক এমনি ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ডাইজড, হ্যাঁ, তো ওরা তো ফোকাস করে হচ্ছে ক্যারিয়ার বিল্ডিংয়ের উপর। বাট ক্লাসরুমের অ্যাপ্রোচটা হয় যখন বাচ্চাদেরকে আরও দায়িত্ব দেওয়া হয় ক্লাসরুমের মধ্যে, সো মানে ওদের এনগেজমেন্টটা বাড়ানোর জন্য। তো আগে যেটা ট্র্যাডিশনালি ছিল যে টিচার সেন্টার্ড ক্লাসরুম, সেটার থেকে তো আমরা এখন এমনিও সরে যাচ্ছি। তো আমরা এখন স্টুডেন্টদেরকে দায়িত্ব দিলাম হয়তো ডিসকাশনস, প্রেজেন্টেশনস, হ্যাঁ, তারপর বিভিন্ন রকম এনগেজমেন্ট অ্যাক্টিভিটির মাধ্যমে। সো স্টুডেন্টদের যখন একটা কথা বলার ফ্লোর পায়, হ্যাঁ, তখন তাদের কনফিডেন্সটা আস্তে আস্তে গ্রো করে। তারপর তাদের বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপর কিন্তু এখন ভালোই ফোকাস করা হয়। যে ডিউক অফ এডিনবার্গ প্রোগ্রাম থাকে, তারপর মডেল ইউএন নেশনস ওরা পার্টিসিপেট করে। এটা কিন্তু তাদের অনেকটা নিজেদের দায়িত্বে নিজেদের মতো করেই করে। একদম। হ্যাঁ, এখানে টিচারদের বরং ইনভলভমেন্ট কম থাকে। তো এটা ওরা তখন বেসিক্যালি ইটস আ রিয়েল লাইফ স্কিল, হ্যাঁ, যেটা ওরা ডেভেলপ, এবং এই স্কিলটাকে ওরা ট্রান্সফারেবল, এটা অন্য জায়গায় তারা ব্যবহার করতে পারবে যখন আমি চাকরি তো তিনজনের কাছে পড়াশোনা সেম কোয়েশ্চেন করতে চাই এখন, একদম একজন অভিভাবকের জায়গা থেকে, যে আপনারা আপনাদের স্কুলে স্ব জায়গা থেকে কি কি করছেন, কি কি করলে ভালো হবে আর একটু সেটা আমরা জানলাম। কিন্তু একজন অভিভাবক যখন একদম শুরু থেকে প্লে থেকেই তার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, বাট অনেকেই আছে তাদের ব্যাকগ্রাউন্ড হয়তো বা ইংলিশ মিডিয়ামে না, আমরা ছোটোবেলা থেকে যারা পড়াশোনা করেছি ইংলিশ ভার্সন এবং বাংলা মিডিয়ামেই ম্যাক্সিমাম বাচ্চারা বাবা মারা, সো তারা আসলে টেনশনে থাকেন যে ব্রিটিশ কারিকুলামে যাব, কারণ তাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, আসলে বোঝেন না অনেকেই যে কোনটায় গেলে কিভাবে গেলে আসলে আমার বাচ্চাটার ক্যারিয়ারটা ভালো হবে এবং একটা লেভেল আপ হবে কিংবা একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে, সেটা স্মুথলি হবে। সেক্ষেত্রে আপনাদের কাছে নিশ্চয়ই অনেক বাবা মারা আসেন কনসালটেন্সির জন্য। সো আপনারা আজকে এই আয়োজনের মাধ্যমে যদি জিজ্ঞেস করতে চাই মামুন স্যার আপনাকে, যে আপনি আসলে কি ধরনের গাইডেন্স দিবেন একজন প্যারেন্টকে, যে বিফোর ইউ স্টার্ট ইংলিশ মিডিয়াম লার্নিং ইউ হ্যাভ টু থিঙ্ক দিস থিংস। খুব মানে একেবারে কঠিন একটা জায়গায় কথা বলেছেন। আমি যতটুকু মনে করি, আমি নিজেও ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না আমার পার্সোনাল লাইফে, বাট আমি আমার সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি। সেখান থেকে আমি যেই জিনিসগুলো বুঝতে পেরেছি, সেই এক্সপিরিয়েন্সটাই অ্যাজ এ গার্ডিয়ান আমি আমার কাছে যে গার্ডিয়ানরা আসেন পরামর্শের জন্য, আমি ওনাদেরকে সেটাই বলি যে আসলে শুধুমাত্র পড়ে রিডিং পড়ে মুখস্থ করে যে পড়াশোনার সিস্টেমটাতে আমরা ছিলাম, ব্রিটিশ কাউন্সিল, ক্যামব্রিজ, অক্সফোর্ড, এদের কিন্তু এই ব্যাপারে সিলেবাস এবং কারিকুলামের বিষয়ে অনেক রিসার্চ রয়েছে। যদি আমি একটু লম্বা করে যদি বলতে চাই, 1950s দিকে অক্সফোর্ড এবং এই ক্যামব্রিজের রিসার্চ সিস্টেম ছিল এরকম যে ল্যাঙ্গুয়েজ টিচাররাই সব সাবজেক্ট নিবে ছোটদের। দেখা গেল যে রিসার্চ করতে গিয়ে এরপরে মনে হলো না, শুধু ল্যাঙ্গুয়েজ টিচাররা নেবে না, আদার্স টিচাররাও নেবে, ওনারা রিডিং পড়াবেন, স্পেল শেখাবেন, এইভাবে যাবেন। রিসার্চের আরেকটা পর্যায়ে গিয়ে হলো যে না, টিচাররা নিজেরা পড়বেন, পড়ে বুঝবেন, বুঝে ওটাকে প্রেজেন্ট করবেন। এটাও দেখা গেল যে আসলে এর চাইতে আরও ভালো, কারণ তারা কন্টিনিউয়াস, ব্রিটিশ কাউন্সিল এই ব্যাপারে রিসার্চ তাদের কন্টিনিউয়াস আছে। দেখা গেল যে এর চাইতেও ভালো জিনিস করতে হচ্ছে এই যে টিচার লাইব্রেরিতে যাবেন, গিয়ে উনি বই পড়বেন, বাচ্চারা ওইটা দেখে পড়বেন টিচার নিজেও লার্ন করবেন, ফুটস্টেপস ফলো করা যেটা। 2000 সালে এসে দেখা গেল যে না, এর চাইতে আরও ভালো জিনিস হচ্ছে টিচার একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আছেন, টিচার এমন একটা জায়গায় আছেন যেখানে দেখে স্টুডেন্টরা বুঝবে যে টিচার ওটা আনন্দ সহকারে পড়ছেন। উনি এমন একটা অ্যাক্ট করবেন, বাচ্চারা স্টুডেন্টরা যখন আসা যাওয়া করবে দেখবে যে টিচার পড়তেছে, ক্লাসরুমে না, লাইব্রেরিতে না, স্টুডিওর মতো, ওয়ার্কশপের মতো একটা ওপেন প্লেসে হাই হ্যালোর মধ্যে থাকবে স্টুডেন্টের সঙ্গে। ও থেকেই স্টুডেন্ট বুঝবে যে পড়াশোনা একটা আনন্দের জিনিস।
এই থিমটা যখন তৈরি হবে তখন তাকে আপনি যা দিবেন আস্তে আস্তে সে সেটা নিবে, দেন সে ক্রিটিক্যাল থিঙ্ক করতে শুরু করবে। আমরা আগে একটা অ্যাপ্লিকেশন শিখতাম, একটু ফান করে আমরা বলি টু দ্য হেডমাস্টার, টু দ্য হেডমাস্টার, টু দ্য হেডমাস্টার, শিখতেছি ঘুমিয়ে যাচ্ছি। আবার যখন বাবা মাকে এসে বললো কি করতেছে, আবার টু দ্য হেডমাস্টার শুরু হলো। এই ইংলিশ মিডিয়ামের পড়াশোনার সিস্টেমটাতে আসলে মুখস্থের চাইতে এখানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে স্কোপটা তৈরি হয়, ক্রিয়েটিভিটি তৈরি করার যে সুযোগ তৈরি হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হিউম্যান বিইংয়ের জন্য। আল্লাহ তাআলা ব্রেইনটাকে যে পর্যায়ে দিয়ে রেখেছেন, এটাকে যদি কাজে লাগানো যায়, এটার যদি পরিপূর্ণভাবে এক্সপ্লোর করতে পারি, তাহলে অনেক কিছু দেওয়া সম্ভব এই পৃথিবীতে। নেক্সট জেনারেশনকে আমাদের অনেক দায়িত্ব আছে। তো আমরা এই ব্রিটিশ কাউন্সিলের এই পড়ার রিসার্চকে আমরা এইভাবে দেখি যে এটা ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি করার অ্যাবিলিটি অর্জন করে। জাস্ট এই জিনিসটাই আমি গার্ডিয়ানদেরকে বলি। আচ্ছা, ইনসিয়ার কাছে একটু জানতে চাই, কোন 3টা জিনিস অ্যাডভাইস আপনি গার্জিয়ানকে দিবেন বিফোর ইউ স্টার্ট স্কুলিং? I think my advice to all the viewers watching today এটাই হবে যে আমরা কিন্তু আজকের দিনে আপনারা কি এআই প্রেডিক্ট করেছিলেন? না। সো আমরা এখন যে ইনস্টিটিউশনসে আছি, উই আর ইন এডুকেশন, উই ডোন্ট নো হোয়াট টুমরো হোল্ডস ফর দ্য পিপল উই আর প্রিপেয়ারিং টুডে। স্কুলের প্রাইমারি রিজন ইজ টু প্রিপেয়ার চিলড্রেন ফর লাইফ, রাইট? সো academic, like Sir said, memorization. Look for a school that will build skills today. Skills builds confidence. And look for a school that will build attitude of growth mindset. It's okay to fail, আমি করব। Difficult জিনিস আমি try করব। I will not stop. I will do it as long as it takes. These attitudes is what you need to be successful tomorrow. And the third thing you said, the child should be happy to go to this school. Joyful learning এর সাথে আপনার যদি একটা আনন্দ, যেটা বললো, রিলেশনশিপ না থাকে, learning becomes a task. Even today I'm learning. Today you are learning. Yeah. Learning is a process that never stops. So ওইটার সাথে আপনার যদি সম্পর্কটা ভালো না হয় ছোটবেলা থেকে, in the formative years, then that's going to set you up for a difficult journey ahead. So those are the 3 big advice that I would leave viewers with. ওকে, আদনান স্যারের কাছে একটু জানতে চাই, ক্যারিয়ার নিয়ে আপনার কাছে অনেক ধরনের প্রশ্ন আসে নিশ্চয়ই। সো যারা এ লেভেল এবং ও লেভেল করতে চায়, এবং থাকে না যে ক্যারিয়ার নিয়ে কনফিউশন থাকে, কোন ক্যারিয়ারটায় যাওয়া উচিত, তাদের জন্য কি অ্যাডভাইস, তাদের বাবা মাদের জন্য কি অ্যাডভাইস? কারণ বাবা মারাও আসলে কনশাস থাকে বাচ্চাদের থেকে বেশি, যে ও যে এটা বলছে, ইফ ইটস গোনা ওয়ার্ক অর নট। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে আপনার অ্যাডভাইস কি থাকবে? এখন বাংলাদেশে আমরা দেখি যে কিছু ফোকাস কিছু ক্যারিয়ারের দিকেই মানুষ বেশি ঝুঁকে, এবং এটা অনেক সময় হয় বিকজ প্যারেন্টদের এক্সপেকটেশন থাকে, আর ওই এক্সপেকটেশনটা বাচ্চাদের মধ্যেও চলে আসে। কিন্তু আমরা সবসময় বলি যে আমাদের সাবজেক্ট বিভিন্ন রকম কম্বিনেশনে ইউজ করা যায়, এবং এখন অনেক বিভিন্ন ধরনের প্রফেশন আছে যেটা আরও স্পেসিফিক, স্পেশালাইজড। তো আমরা ওই দিকের জিনিসগুলো আমাদের প্যারেন্টদেরকে ডেকে বলি, যে বাচ্চাদেরকেও একসঙ্গে বোঝাই, প্যারেন্টদেরকে নিয়ে বোঝাই যে আমরা কিভাবে আপনারা কাউন্সেলিং করবেন, এবং বাচ্চাদেরকেও ফ্রিডম দিতে হবে টু মেক আ চয়েস। হ্যাঁ, বিকজ এই জিনিসটা ওরা এত ক্রিটিক্যালি এরপরে পড়বে যে এ লেভেলের স্ট্যান্ডার্ড এত হাই যেটা অলমোস্ট ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে চলে যায়। তো তখন ওরা যদি সাবজেক্টটাকে পছন্দ না করে পড়ে, এবার তাহলে তো আর ভালো করতে পারবে না পরে, ওই ধৈর্য হারা চলে যাবে। প্লাস ওইটাকে ওরা ক্যারিয়ার হিসেবে নিতে পারবে কিনা সেটা আমরা বলি বাচ্চাদেরকে, যে আসলে সাবজেক্টের প্রতি একটা ইন্টারেস্ট একরকম, কিন্তু আলটিমেটলি ওটাকে অ্যাপ্লিকেশনে গিয়ে ওটা আসলে মিলাতে পারবে কিনা, বিকজ ওখানে আরও অনেক কিছু চলে আসে। সো এই কারিকুলাম ওভাবে সেট করা আছে ঠিকই, কিন্তু বাচ্চাদেরকে একটু কেয়ারফুলি প্ল্যান করতে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ আদনান স্যার, থ্যাংক ইউ সো মাচ ইনসিয়া, থ্যাংক ইউ সো মাচ মামুন স্যার। আপনাদের উপস্থিতি আমাদেরকে বললো যে অনেক কিছু আসলে কনফিউশন ছিল, সেই কনফিউশনগুলো দূর হলো। এছাড়াও যেহেতু ফেয়ারটা হচ্ছে, সেখানে একই ছাদের নিচে এতগুলো স্কুল আসলে একসাথে পাচ্ছে বাবা মারা, সো সেখানে নিশ্চয়ই তাদের কোয়েশ্চেনগুলো নিয়ে আসবে, অ্যান্ড উই হোপ যে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য। আপনাদের কেমন লাগলো একটু জানতে চাই আদনান স্যার আপনার কাছে। আমার খুবই ভালো লাগলো এসে, এবং ইটস এ গ্রেট অপরচুনিটি আমাদের স্কুলের জন্য এবং অন্যান্য স্কুলের জন্য এবং প্যারেন্টদের জন্য টু কাম অ্যান্ড সি অ্যাকচুয়ালি এক্সপ্লোর দ্য স্কুলস। থ্যাংক ইউ সো মাচ ইনসিয়া। Thank you for this wonderful platform. It's been great. ওকে, থ্যাংক ইউ মামুন স্যার। জি, ডেফিনেটলি অনেকগুলো কথা শিখলাম, শুনলাম, বললাম, ভালো লাগলো। আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটু শেষ কথা থাকবে এরকম, জি, যে আল্লাহ তাআলা আপনাকে সন্তানের পিতামাতা বানিয়েছেন, এটা প্রথমত এটা কৃতজ্ঞতা ডেফিনেটলি থাকতে হবে। আমার অনেকেই
সন্তান নেই আমাদের সেই আসপেক্টে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমাকে এই পৃথিবীতে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে, আর পরিবার, মা হচ্ছে প্রথম শিক্ষক। সুতরাং এই দায়িত্বটা পালন করতে গেলে পরিবারকে একটু সজাগ থাকতে হবে, যাতে স্কুল এবং গার্ডিয়ান উভয়ের পার্টনারশিপে সন্তানদের একটা ভালো ফিউচার তৈরি উঠবে। আমরা অনেক গার্ডিয়ানরা এরকম ভেবে বসি যে স্কুল একটা দিলাম, দিয়ে আমি টেনশন ফ্রি। স্কুল আসলে মেশিনের মতো না যে একটা প্রোডাক্ট বেরিয়ে আসবে। এটা গার্ডিয়ান এবং স্কুলের জয়েন্ট ভেঞ্চার একটা প্রজেক্ট। তো টিচারদের যেরকম ভূমিকা রাখতে হবে, গার্ডিয়ানরাও বাচ্চাদের প্রতি সেরকম সহনশীলতা, মমতা, সম্মান, বাচ্চাদেরকে সেই রকম কেয়ারিং, একটু যত্ন দেয়া, কোয়ালিটি টাইম দেয়া, এই বিষয়টার দিকেও গার্ডিয়ানরা খেয়াল রাখবেন। এবং এই সুযোগগুলি তো পাচ্ছেন এই ফেয়ারের ফলে, একই আমব্রেলার নিচে অনেকগুলো জিনিস একসঙ্গে দেখার সুযোগ। আমি আমার বাচ্চাদের ভর্তি করার সময় এরকম সুযোগ পেলে আমি খুব খুশি হতাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আজকে আপনারা যুক্ত ছিলেন, আমাদের অনেক অনেক ভালো লাগলো। নিশ্চয়ই আরও অনেক প্রশ্ন নিয়ে আরও একবার বসবো, আরও অনেকবার বসবো সেই প্রশ্নগুলো নিয়ে। এতক্ষণ সাথে ছিলেন আব্দুল্লাল মামুন, সিইও অ্যান্ড হেড অফ স্কুল ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, ছিলেন ইনসিয়া জোহের আলী, হেড অফ স্কুল ফ্লোবেল প্লে স্কুল ঢাকা, এবং ইলহাম আদনান আলম, ভাইস প্রিন্সিপাল বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল। ভেরি গুড টু সি ইউ অল। দর্শক, আজকের মতো আমিও বিদায় নিচ্ছি। আমাদের আজকের আয়োজন থেকে নিশ্চয়ই আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা খুঁজে দেবার সুযোগ পেয়েছি, এবং আপনাদের যদি আরও অনেক অনেক কোয়েশ্চেন থাকে সেগুলো আমাদের জানাতে পারেন, কিংবা আপনাদের কোয়েশ্চেনগুলো নিয়ে আসতে পারেন আমাদের এই ফেয়ারে। সেখান থেকে হয়তো বা আপনার বাচ্চার সুন্দর একটা ভবিষ্যৎ নিশ্চিত করার সুযোগটা আমরা পাবো। এতক্ষণ দেখছিলেন আমাদের আয়োজন, এবং নিশ্চয়ই ভালো লেগেছিল। দর্শক, ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো.com আয়োজিত ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার 2026 অনলাইন চলবে 5 মে পর্যন্ত। সো যাদের যাদের কনফিউশনস আছে, কোয়েশ্চেন্স আছে, প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড জয়েন আস অ্যান্ড লেট আস হেল্প ইউ টু বিল্ড আ very bright future for your children. Thank you so much.